যাদবপুরে লাল ঝান্ডা উড়বে, ওটা ভোটের ফলের উপর সবটা নির্ভর করে না। হেলিকপ্টারের সাথে টোটো লড়াই করেছে, পরপর দুটো তিনটে ভোট হলো, বিজেপি মোটামুটি একটা পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে পাচ্ছে, এটা অ্যালার্মিং তো বটেই। সায়নী, আমি ওকে সমস্ত শুভেচ্ছা জানাই, ও সাংসদ হিসেবে ভালো কাজ করুক। কাজ করার পথে কোথাও যদি কোনো এদিক ওদিক হয় তাহলে চেকস অ্যান্ড ব্যালেন্স, চেক পয়েন্ট হিসেবে আমরা, আমাদের পার্টি দাঁড়িয়ে থাকবে। আইএসএফ 2021-এর নির্দিষ্ট বাঁকে মোড়ে দাঁড়িয়ে বাম, কংগ্রেস, আইএসএফ, এই তৃণমূল বিজেপি বিরোধী ম্যাক্সিমাম পুলিং অফ ভোটস, এইটা আমাদের তখন প্রয়োজন ছিল। যাদবপুর কেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই লাল ঝান্ডা উঠবে। এখনও যারা ভাঙছে তবু মারতে পারা যাচ্ছে না, আমরা কেবল তাদের চাপা আগুন মাখা সলতে চাই। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর যাদবপুরের পরাজিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি কিভাবে দিন কাটাচ্ছেন, কি করছেন সারাদিন, সেই নিয়ে আজকে আলোচনা করব এবং জেনে নেব তার থেকেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৃজন ভট্টাচার্য। লাল ঝান্ডা ওড়াতে চেয়েছিলে যাদবপুরে, সেটা হলো না। ব্যর্থতাটা কি তোমাদের নাকি বিপক্ষের তাদের কৌশলটা এগিয়ে রাখলো? যাদবপুরে লাল ঝান্ডা উড়বে, ওটা ভোটের ফলের উপর সবটা নির্ভর করে না। যাদবপুর কেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই লাল ঝান্ডা উড়বে। হ্যাঁ ঠিক, আমাদের ব্যর্থতা তো আছে, বিরোধীদের কৌশলও আছে। এগুলো সব এক্ষুনি একটা সুইপিং কমেন্ট করে দেওয়া, এক্ষুনি কনক্লুসিভ কমেন্ট করে দেওয়া আমার পক্ষে মুশকিল। আমাদের পার্টিও একটা পর্যালোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং মানুষের কথা, আমাদের পার্টি কর্মীদের কথা, পার্টি সমর্থক, দরদি বা পার্টির সাথে যুক্ত নন কিন্তু আদারওয়াইজ হয়তো চেয়েছিলেন কোনোভাবে আমরা জিতি এবারে, সব মানুষের কথা শুনছি, বোঝার চেষ্টা করছি যে হোয়াট উই কুড হ্যাভ ডান বেটার। দেখা যাক। তুমি আমাদেরকেই বলেছিলে যে যাদবপুরে বিজেপি কোনো ফ্যাক্টর নয়, যাদবপুরে তোমাদের সঙ্গে তৃণমূলের লড়াই। তারপরে দেখা গেল পুরো উল্টোটা হলো। কি মনে হয় বঙ্গ রাজনীতিতে বিজেপির ফ্যাক্টরটা কোথায় কাজ করছে যেটা তোমরা করতে পারছো না? নির্বাচনের সময় কতগুলো, এটাকে কি বলবো, এটাকে বলে ওয়ার ক্রাই। রণাঙ্গনে দাঁড়িয়ে কিছু তোমাকে এই ধরনের কথা বলতে হয়, সেই কথার কিছু বাস্তব ভিত্তিও ছিল। সত্যিই তো তোমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে নিশ্চয়। সেই অর্থে যাদবপুর সহ কয়েকটা কেন্দ্রে প্রচারের ধারে ভারে তো বামপন্থীরা খানিকটা দাগ কাটতে পেরেছিল বটেই। ইনফ্যাক্ট আমি তোমাদের সংবাদ মাধ্যমের বেশ কিছু বন্ধুর কাছে আমি অফ রেকর্ড শুনেছি যে তারাও যথেষ্ট সারপ্রাইজড এই ফলাফলটায়। ঠিক বিজেপি আন্ডারমাইন করার জন্য নয় অবশ্যই আরএসএসকে, কিন্তু আমরা এই পারসেপশন তৈরি করতে খানিকটা চেয়েছিলাম যে রুজি রুটির কথার পাশে বেশি বেশি মানুষ আসছেন, যেটা ইন্টার্ন আমাদের ভোটের রাজনীতিতে সাহায্য করবে, বিজেপিকে থার্ড ফোর্স করে দেবে এবং আমরা তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসব। তাহলে এখন যা ফলাফল দেখা গেল এটা আরেকটু ডিপলি স্টাডি করতে হবে, কিন্তু বিজেপি আরএসএসের পলিটিক্যাল ইম্প্যাক্ট কেবল তৃণমূলকে হারানোর ভোট নয়, তৃণমূলকে হারানোর জন্য ভোট দিচ্ছে তা নয়, তার বাইরেও বিজেপি আরএসএসের তাদের দাঙ্গাবাজির যে রাজনীতি, সেই রাজনীতিতে কনভিন্সড হয়ে কিছু মানুষ ভোট দিচ্ছেন কিনা সেগুলো দেখা। আমাদের হিন্দু ভোটও তো বিজেপিতে চলে যাচ্ছে। আমি তো ওটাই এক কথায় বললাম যে আরএসএসের দাঙ্গাবাজির রাজনীতি, সেই রাজনীতিতে পলিটিক্যালি কনভিন্সড হয়ে কিছু মানুষ বিজেপিকে ভোট দিচ্ছেন কিনা, টানা দিয়ে চলছেন কিনা, এটা দেখা দরকার। এবং এদেরকে স্পেশালি এদের কাছে গিয়ে বিজেপির প্রভাব মুক্ত করার জন্য যা যা করা দরকার করা প্রয়োজন। পরপর দুটো তিনটে ভোট হলো, বিজেপি মোটামুটি একটা পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে পাচ্ছে, এটা অ্যালার্মিং তো বটেই। সায়নী ঘোষ, তোমারও এখন সাংসদ, কোনো ধরনের প্রবলেম হলে আমরা যেভাবে সাংসদের কাছে যাই, তুমি কি যাচ্ছ? এখনো পর্যন্ত আমার কোনো প্রবলেম হয়নি সেই অর্থে সাংসদের কাছে। পরবর্তীকালে হ্যাঁ, সাংসদ মানে সবার সাংসদ। আমি প্রত্যাশা করব যে নতুন সাংসদ তার দলের কর্মীরা যেভাবে আমাদের পার্টি অফিসগুলো ভাঙচুর করার চেষ্টা করেছে, আমাদের কর্মীদেরকে তাদের নামে ফলস কেস এফআইআর করেছে, যেভাবে বিপদে ফেলছে, বাড়ি ভাঙচুর করেছে, সেগুলোর প্রতিকার করার জন্য জনপ্রতিনিধি হিসেবে যা যা করার সেগুলো করবেন। সাংসদ তিনি সকলের সাংসদ। আবার এটাকে মেনে নিতে পারছো না, মানে এই জন্য একটুখানি কষ্ট হচ্ছে? মেনে নেওয়া না নেওয়ার কি আছে, সাংসদ তিনি সকলের সাংসদ। শোনো, রাজনীতি খুব ডিসপ্যাশনেটভাবে করতে হয়,
রাজনীতিতে আমরা যারা এসেছি, আমরা যারা রাজনৈতিক কর্মী, এটা যে কোনো সিরিয়াস পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তোমাকে এটা বলবে, যেখানে খুব বেশি পার্সোনালি আমার ব্যক্তিগত আঁকড়ে ধরা চাওয়া পাওয়া জড়িত ছিল এইসবের ব্যাপার না। ওটা হলে গোলমাল আছে। তুমি একটা নির্দিষ্ট মত, একটা নির্দিষ্ট কি বলবো, কতগুলো কথার প্রতিনিধি হয়ে মানুষের কাছে গিয়েছিলে। কিছু মানুষ তোমায় অ্যাকসেপ্ট করেছেন, বেশিরভাগ মানুষ তোমায় অ্যাকসেপ্ট করেননি। ওয়েল ডান, ডান অ্যান্ড ডাস্টেড। এবার তুমি পরেরটায় যাও। ফলত আমার কোনো ব্যক্তিগত মন খারাপের বেশি ইস্যু নেই এখানে। সায়নী, আমি ওকে সমস্ত শুভেচ্ছা জানাই। ও সাংসদ হিসেবে ভালো কাজ করুক। কাজ করার পথে কোথাও যদি কোনো এদিক ওদিক হয়, তাহলে চেকস অ্যান্ড ব্যালেন্স, চেক পয়েন্ট হিসেবে আমাদের পার্টি দাঁড়িয়ে থাকবে। প্রাথমিকভাবে ভোটের দিন, ভোটের কাউন্টিংয়ের দিন, এর আগে, এর ঠিক অব্যবহিত পরে কতগুলো সিপিআইএম কর্মীদের উপর বেছে বেছে অত্যাচারের ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে সাংসদ, জনপ্রতিনিধি, তিনি হস্তক্ষেপ করবেন এবং যারা দোষ করেছে তৃণমূলের কর্মী, তাদেরকে আইনের হাতে তুলে দেবেন। এইটা আমাদের প্রত্যাশা থাকবে সাংসদের কাছে। সেটা না করলে তো বাবা আমি সমালোচনা করবই। আমরা প্রচারের সময়ও তোমাকে জিজ্ঞাসা করেছিলাম নওশাদের জন্য তুমি কি দাঁড়িয়ে রয়েছো। এখনও জিজ্ঞাসা করব যে নওশাদ কি সিপিআইএমের ভুল বলা চলে, নাকি নওশাদের জন্য এখনও অপেক্ষা করছো? না, রাজনীতিতে বিভিন্ন বাঁকে মোড়ে এমন অনেক সিচুয়েশন আছে। ডিপ্লোম্যাটিক না হয়ে আমার গোটা কথাটা শোনো তুমি। রাজনীতির বলতে চাও সেটাই বলবে। সেটাই তো আমার কাজ। আচ্ছা, তুমি যেটা শুনতে চাও সেটা না বলতে পারলে তো সেটা আমার দোষ না। আমি যেটা বলতে চাই আমি সেটাই বলবো। আমার কথা হচ্ছে যে নওশাদ আইএসএফ, নওশাদ ব্যক্তি নওশাদ অবশ্যই নয়, আই হ্যাভ অল রিগার্ডস ফর হিম। আইএসএফ 2021-এর নির্দিষ্ট বাঁকে মোড়ে দাঁড়িয়ে বাম, কংগ্রেস, আইএসএফ, এই তৃণমূল বিজেপি বিরোধী ম্যাক্সিমাম কি বলবো পুলিং অফ ভোটস, এইটা আমাদের তখন প্রয়োজন ছিল। এবং সেই ট্যাকটিক্স অনুযায়ী গিয়ে আমরা ভাঙড়ের মতো একটা প্রবলেমেটিক, ট্রাবলসাম, ভীষণ রাজনৈতিক হিংসায় দীর্ণ একটা কনস্টিটুয়েন্সি তৃণমূল বিজেপির বাইরে বের করে আনা গিয়েছিল। এইটা আরেকটু এগোনো গেলে ভালো হতো এবারের লোকসভায়। যায়নি, ভবিষ্যতের গর্ভে কী আছে আমি বলতে পারবো না। কিন্তু অ্যাজ অফ নাও আমার নওশাদকে নিয়ে বা আইএসএফকে নিয়ে অভিমানও নেই, দুঃখও নেই, আর আবার বাড়তি আঁকুপাকু করাও নেই। আবার কবে হবে? 2026-এর বিধানসভার আগে? সেটা যেমন যেমন চলা যায় দেখা যাক। এই তুমি যে কথাটা বলছিলে যে পর্যালোচনা চলছে, সিপিআইএমের ভরাডুবি কেন এখনও জানা যাচ্ছে না? বলা হচ্ছে, তোমাদের তরফেও বলা হচ্ছে যে অগাস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমন কি পর্যালোচনা চলছে যার জন্য অগাস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে? না দেখো, আমার কতগুলো মনে হওয়া আছে, আমি তোমাকে সেটা ওয়ালের ক্যামেরার সামনে বলেও দিতে পারি। কিন্তু আমি আমার পার্টির কর্মী হিসেবে আমার মনে হওয়াটা আমি বলছি, মানে আমি সিপিআইএমের প্রতিনিধি হিসেবে বলছি, তোমার যারা দর্শক শুনবেন, আমার সাবজেক্টিভ মনে হওয়াটাকে সিপিআইএমের মত বলে চাপিয়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। আর একটু মানুষের সাথে কথা বলি। আমাদের তো পশ্চিমবঙ্গে এখনও তৃণমূল কংগ্রেস ছাড়া একটাই পার্টি আছে, পারলে প্রতি ব্লকে, প্রতি বুথে যে পার্টির একটা, দুটো, তিনটে, চারটে হলেও লোক আছে, সেই পার্টিটা সিপিআইএম। তাহলে সেই পার্টির সমস্ত নুক অ্যান্ড কর্নার থেকে সমস্ত মানুষের কথা, কর্মীর কথা, শুভানুধ্যায়ীদের কথা নিয়ে এসে তারপরে একটা ফাইনাল স্টেটমেন্ট করাটাই বেটার। এমন নয় যে এই পর্যালোচনাটার নামে আমরা আমাদের দায় এড়াতে চাইছি। প্রার্থী হিসেবে যাদবপুরে এটা তো ঠিক যে যাদবপুরে আমাকে সামনে রেখে সিপিআইএম লড়েছিল, ফলত এই পরাজয়ের দায় তো আমার উপরেও বর্তায়। আমি এই দায়ভার গ্রহণ না করে সব দোষ, কোনোটা নওশাদের দোষ, কোনোটা তৃণমূলের দোষ, কোনোটা অমুকের দোষ, তমুকের দোষ, এবার তো আমি বলে দিতে পারি না। নিশ্চয় আমাদের কিছু ত্রুটি আছে। উপর্যুপরি নির্বাচনে আমাদের ত্রুটিগুলি আমরা খানিকটা মেরামত করতে চাইছি, কিন্তু আমরা আশানুরূপ ফলাফল পাচ্ছি না। এবার আমি তোমাকে উল্টো দিকটা বলি, এটাও তো ঠিক যে একটা তীব্র পলিটিক্যাল বাইনারির মধ্যে ক্রমাগত রিসিড করতে 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 এই একটা ভোট আমরা দেখলাম 24-এর ভোট, যেখানে সিপিআইএম গত নির্বাচনের থেকে আর কমলো না, একটু হলেও মার্জিনালি হলেও বাড়লো। যাদবপুর লোকসভায় ভাঙড় ছাড়া বাকি 6টা সিটে আমরা 21-এর তুলনায় মার্জিনালি বেড়েছি, ভোট বেড়েছে আমাদের। 19-এর তুলনায় ন্যাচারালি ফল খানিকটা খারাপ হয়েছে, কিন্তু আমরা লাস্ট বড় ভোটটা সেই অর্থে দেখি। তাহলে যে পরিশ্রম করে ধরো টালিগঞ্জে 20% ভোট পেয়েছিলাম 21 সালে, এবার 27% ভোট পেয়ে যে 7% ভোট কর্মীরা বাড়ালেন, আমি সেটাকে একেবারে দূরে ফেলে দিই কী করে? এই পজিটিভিটিগুলো আছে। তরুণ প্রজন্মের অংশগ্রহণ যেভাবে ছিল, এক্সটেন্সিভ ক্যাম্পেইন, অসংখ্য মানুষ নেমে এসেছিলেন,
এই ইতিবাচকটাকে গোটাটাকে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে চারদিকে হতাশার মানে কি বলবো অন্ধকারে তলিয়ে যেতে আমি রাজি নই। আমি খানিকটা চেষ্টা করেছিলাম, এটা তো ঠিক যে বিপুল পরিমাণ টাকার বিরুদ্ধে লড়তে হয়েছে, পুলিশ প্রশাসন, আমরা ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স ইত্যাদি ইত্যাদি যাই বলি, সেগুলোও কিভাবে ম্যানেজ হতে পারে। ইলেকশন কমিশনের গোটা ভারতের নির্বাচনে এবারে কি রোল ছিল, এত বিতর্কতা নিয়ে চলছে, তো সেগুলো সব হতে পারে। তার মধ্যে দাঁড়িয়ে একটা দল দিল্লির সরকারে আছে, সে তার সমস্ত ক্ষমতা অ্যাপ্লাই করছে, একটা দল রাজ্যের সরকারে আছে, সে তার সমস্ত ক্ষমতা অ্যাপ্লাই করছে। এই বাইনারির মাঝে স্যান্ডউইচ হয়ে আমরা আমাদের লড়াইটা লড়ার চেষ্টা করেছি। এটা আক্ষরিক অর্থে আমি সেদিন আমার গল্প করে সায়ন বোধহয় বলছিল, তমলুকে ক্যান্ডিডেট হয়েছে, সায়ন বলছিল যে দেখ হেলিকপ্টারের সাথে টোটো লড়াই করেছে, তাই তো? তাহলে হেলিকপ্টারের সাথে টোটোর লড়াই, গলিয়াথের সাথে ডেভিডের লড়াই, সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের ভোটার বেসটুকু ধরে রাখতে পেরেছি, কোথাও কোথাও মার্জিনালি বাড়িয়েছি। আমাদের সাথে অনেক মানুষ এসেছেন, এক্সটেন্সিভ ক্যাম্পেন আমরা করতে পেরেছি, এইটা আমাদের সাফল্য। অনেক এমন মানুষ আছেন যারা এই যে আমি যখন তুমি ভোটের আগে আমার কাছে এলে, আমি তোমায় বলছিলাম জিনিসপত্রের দাম কমানোর কথা, 100 দিনের কাজ, স্কুল কলেজ হাসপাতাল, রুজি রুটি, কি বলবো, মানে রাজনীতির পেজ 3 যারা খোঁজেন তাদের কাছে হয়তো একটু বোরিং ইস্যু এগুলো। তার চেয়ে যদি একটু শাক পাতা, ধোঁয়া, দই, কারখানা, ওইসব বলতাম একটু, যদি তাহলে হয়তো একটু বেশি সুন্দর খবর হতো। কিন্তু আমরা লাইভলিহুড ইস্যুতে স্টিক করতাম। সেই কথা অনেক মানুষ পছন্দ করেছেন। গোটা দেশ জুড়ে বিজেপির যে এই ডিব্যাকলটা, এটার কিন্তু একটা বড় কারণ মানুষ জাতের নামে ভোট দেননি, ভাতের নামে ভোট দিয়েছেন। তাহলে এই যে মানুষ আমাদের কথা পছন্দ করলেন, কিন্তু ফাইনালি ভোট যন্ত্রে গিয়ে আমাদের সবটা ভোট দিলেন না কেন, এবং এত কিছুর পরও খামতি থাকলো কেন যাদবপুরে? আরে আমি তো ওইটা বলছি, আমার নিজের কতগুলো রিডিং আছে, সেগুলো আজকে আমি তুমি চাইলেও বলবো না সবটা। আমি এইটুকু বলতে পারি তোমাকে যে তৃণমূল, বিজেপি, এই বাইনারিটা আমাদের সামহাও ব্রেক করতেই হবে, এবং এটা অল্টারনেটিভ এজেন্ডা, বিকল্প কতগুলো কথা মানুষের সামনে, বিকল্প অর্থাৎ ধরো আমার কথার কথা বলছি, আমরা যখন নির্বাচনটা শুরু করলাম জিনিসের দাম, চাকরি টাকরি ইত্যাদি বিষয় ছিল, যথেষ্ট জোরের সাথে ছিল, 100 দিনের কাজ ইত্যাদি ইত্যাদি কথা। মাঝখানে হঠাৎ মুখ্যমন্ত্রী সাধু সন্তদের একটু গাল দিয়ে দিলেন, তাই নিয়ে আবার একটুখানি নেমে হলো, একটুখানি কমিউনাল পোলারাইজেশন হয়ে গেল, একটু এরকম কোথাও ক্যালকুলেট করে তৃণমূলের কোনো নেতা সিএ এর সপক্ষে দুটো কথা বলে দিলেন। আচ্ছা, কোথাও গিয়ে হিন্দু পাড়ায় একরকম মেসেজিং হয়ে গেল, মুসলমান পাড়ায় একরকম মেসেজিং হয়ে গেল, ইমামদের সংগঠন তারা বিবৃতি দিয়ে দিল তৃণমূলকে ভোট দাও। তাহলে এই যে ভোটটা, যেটা অ্যাপারেন্টলি রুজি রুটির কথার উপরে দাঁড়িয়ে শুরু হয়েছিল, সেটা ধীরে ধীরে কমিউনালাইজ হয়ে গেল, তাই তো? এই ধরনের কতগুলো ঘটনা ঘটেছে। এক্ষুনি কনক্লুড করার, আমি বলছি না যে এগুলোর কি ইম্প্যাক্ট একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা আমার পক্ষে এক্ষুনি সম্ভব, এটা আরেকটু ডিটেল আউট করতে লাগবে, কিছু তো সময় লাগবে, বিজ্ঞানের নিয়মে। কি শিখলে বলো? এই সংসদীয় রাজনীতিতে হেরে যাওয়াটা কোনো বড় কথা না, আমরা দেখেছি এর আগে বহু প্রার্থী হেরেছেন, কিন্তু এখান থেকে শেখাটা যেটা হলো, যেটা পরবর্তীকালে কাজে লাগাবে, সেরকম কি শিখলে? আমাকে সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা রাখতে হবে, এবং না, জোকস অ্যাপার্ট, শিখলাম মানে যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছি, ডেফিনেটলি অনেক বেশি দায়িত্বশীল হয়েছি। এই ভোটে দাঁড়ানোর আগের সৃজন আর এই ভোটে দাঁড়ানোর পরের সৃজন এক নয়। দায়িত্ববোধ মানুষের প্রতি আমাকেও অনেক বেশি শান্ত করেছে। এবং দেখো, পলিটিক্যাল এডুকেশন এটাই যে তুমি কাম ওয়াট মে, তুমি তোমার ভাষ্য তৈরি করার চেষ্টা বন্ধ করো না। হ্যাঁ, ঠিক, ভোটে হেরে গেছি, মনে রেয়াজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তর এলো সহজে। এই তুমি কবিতা শুনতে চাইছিলে, শুনিয়ে দিলাম। সেটা আমি শুনবো আলাদা করে, এরকমভাবে নয়। কথা হচ্ছে যে এটা তো ঠিক, এই দেখো নতুন সরকারটা আসার সঙ্গে সঙ্গে নিট নিয়ে যা হলো, নেট পরীক্ষা নিয়ে যা হলো, ঠিক ভোটের আগে ওবিসি সংরক্ষণ, বা 25,000 লোকের চাকরি চলে যাওয়া একসাথে, বা 8,000 স্কুল বন্ধ হয়ে যাওয়া, এই সমস্যাগুলি আছে। এমন তো নয় আমার কল্পিত সমস্যাগুলো, আমরা আকাশ থেকে পেড়ে এই কথাগুলো বলছি, তা তো নয়। এই প্রবলেমগুলো আছে, জিনিসের দাম বাড়া, 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া, XYZ। যে মানুষ আমাদের ভোট দিয়েছেন তারা এই কথাগুলোর সপক্ষে দাঁড়িয়েছেন, আমি তাদের অভিমতকে দূরে ঠেলে ফেলে দিতে পারি না। যে মানুষ ভোট দেননি তাদেরকে আমার কথার পাশে নিয়ে আসা আমার আগামী দিনের কাজ। সেটার জন্য অনেক বেশি আউটরিচ বাড়াতে হবে, অনেক বেশি বাম বৃত্তে থাকছেন না,
ফেসবুকে সৃজনের ছবিতে লাইক মারছেন না। মহিলা ভক্তদের বলছো এটা? না না না, মহিলা ভক্ত কেন, সব মিলিয়ে এই ওই ওই এই ওইগুলো করতে গেলে তাহলে ওই যে বললাম রাজনীতির একটা পেজ 3 থাকে, সেইখানে ঢুকে পড়তে হবে, আমি ওইভাবে দেখতে চাই না। কিন্তু আমাদের বৃত্তের বাইরের মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। এই যে তুমি আমার কাছে একটা ওয়ান লাইনার আনসার চাইছো এতক্ষণ ধরে, আমি অনেক ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে আসল কথাটা বলছি না। আসল কথাটা হলো যে আমাদের ক্যাম্পেইন, এক্সটেন্সিভ ক্যাম্পেইন হয়েছে, অনেক মানুষকে আমরা পেয়েছি, মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে সব, কিন্তু তারপরেও তো একটা দায়িত্ব থেকে যায়। মিছিলে হাঁটেন 5,000 মানুষ, 10,000 মানুষ, ভোট দেন 15 লক্ষ মানুষ। তাহলে আমার বৃত্তের বাইরের মানুষের কাছে আমার কথাটা ভরসা করানোর মতো করে সারা বছর নিয়ে যাওয়া, এই কাজটা করায় কোথায় কোথায় আমাদের ঘাটতি থেকেছে দেখতে হবে, এবং সেইটা আমাদের সেই মতো করতে হবে। আমি কনফিডেন্ট আমরা গত ভোটের তুলনায় খানিকটা এগিয়েছি। এবার এই যতটা এগিয়েছি আমাদের কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাকিটা এগোনোর কাজ আমাদের প্ল্যান করতে হবে। একটা কি হেরে যাওয়ার গান বা ফিরে আসার গান হবে? কবিতা? আমি খুব খারাপ গান গাই এবং আমি কবিতা কবিতা গান না? কবিতা তাহলে একটু খুঁজতে হবে। এই কবিতাটা নাম কমিউনিস্ট পার্টির কবিতা। এই কবিতাটা আমি লিখেছিলাম 2020-তে কোভিডের পরে। সেই সময় কর্পোরেট মিডিয়াতেও নিউজ হয়েছিল, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, রাজস্থানে কোনো একটি কোভিড মানে লকডাউন, মানুষের খুব দুরবস্থা, বিশেষত গরিব মানুষের। তো এক রাজস্থানে, আমার আর জায়গাটা মনে নেই, কোনো এক ভদ্রলোকের বাড়িতে সাইকেল চুরি হয়ে গেছে। সাইকেল চুরির যেখান থেকে সাইকেলটা রাখা ছিল সেখানে তিনি একটি নোট পান। সেই নোটে লেখা যে আমি গরিব মানুষ, আমার স্ত্রী অসম্ভব অসুস্থ, তার জন্য ওষুধ আনতে যেতে হবে, আমি 20 কিলোমিটার দূরে, আমার আর কোনো উপায় নেই, मैं चोर नहीं हूँ मैं मजबूर हूँ, আমি ক্ষমা চেয়ে আপনার সাইকেলটা নিয়ে যাচ্ছি। তা সেইটা দেখে এই গরিব মানুষের জন্যই তো এত লড়াইয়ের ইত্যাদি। আমরা তো সেই অর্থে খুব এমপি এমএলএ হব বলে রাজনীতি করতে আসিনি। সেই ঘটনাটি আমাকে খুব নাড়া দেয় এবং আমি লিখি, এখনও যারা ছায়ার নিচে জিরিয়ে নিয়ে যন্ত্রণায়, এখনও যারা হারিয়ে যেতে চায় না তবু গান শোনায়, এখনও যারা আকাশ চিরে বৃষ্টি হতে চাইছে না, আমরা কেবল তাদের, শুধু তাদের কথা বলতে চাই। এখনও অভিযোজনে যারা হয়নি তেমন অভ্যেসী, এখনও যারা শুকিয়ে যাওয়া প্রাণের কাছে প্রত্যাশী, পাল্টে গেছে মূল্য তবু বোধের মায়া ছাড়ছে না, আমরা কেবল তাদের ঘরে তাদের আলো জ্বালতে চাই। এখনও যারা খরার পাশে জরার পাশে স্বপ্নময়, এখনও যারা ধার ধারে না আর কত ঠিক শক্তি ক্ষয়, এখনও যারা ভাঙছে তবু মারতে পারা যাচ্ছে না, আমরা কেবল তাদের চাপা আগুন মাখা সলতে চাই। আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল, ছেলেটা খুব ভুল করেছে, শক্ত পাথর ঘেটে, তাই তো? মানুষ তো নরম, কিন্তু না কেটে জুড়ে নিতে হবে। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে সৃজন ভট্টাচার্য ছিলেন। তিনি ফিরে আসার গান আমাদেরকে শোনালেন না, কিন্তু কিছু কথা বললেন যে কিভাবে ফিরে আসতে পারা যায়। দেখা যায় এবার বামপন্থীরা ফিরে আসতে পারে কিনা, কিন্তু আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।